মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে তলব করলো আয়কর দফতর। হ্যাঁ, আরো একবার টানা 72 ঘন্টা জিজ্ঞাসাবাদ হলো, তল্লাশি চললো, কিন্তু তারপরে আবারও একদম বেশি সময় যায়নি। সেই ছবি আমরা দেখবো, সেই খবর আমরা নজর রাখবো। সৌরভ বিশ্বাসকে কেন আবারও আয়কর দপ্তর তলব করলো, একটু ডিটেলে জানার চেষ্টা করি। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কি খবর পাচ্ছ? কেন এই 72 ঘন্টা সবে এত কিছু তল্লাশি চললো, জিজ্ঞাসাবাদ হলো, তারপরেই তৎক্ষণাৎ কেন আবারও নোটিশ? দেখো, আয়কর দপ্তরের তরফ থেকে 72 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল সৌরভ বিশ্বাসের বাড়িতে, সেই 72 ঘন্টা তল্লাশির পর তাকে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশ দিয়ে বলা হয়েছে যে তল্লাশি অভিযান শেষ হওয়ার 10 দিন পর অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাকে আয়কর দপ্তরে যেতে হবে এবং আয়কর দপ্তরে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ, যেটা আয়কর দপ্তর সূত্রে আমরা জানতে পারছি, যে এই ঘটনা সম্পর্কে তারা যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সৌরভ বিশ্বাসকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। নোটিশে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সৌরভ বিশ্বাস কিংবা তার কোনো আইনজীবী গিয়ে আয়কর দপ্তরে হাজিরা দিতে হবে। এ বিষয়ে আমরা সৌরভ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে তিনি নোটিশ পেয়েছেন, কিন্তু যেহেতু তার বাড়ি থেকে তার দাবি যে তার বাড়ি থেকে কোনো তথ্য প্রমাণ, কোনো নথি আয়কর দপ্তর বাজেয়াপ্ত করতে পারেনি। আয়কর দপ্তরকে তাই আগে স্পষ্ট করতে হবে যে তার কাছ থেকে কী কী পেয়েছে, আয়কর দপ্তরকে তাকে জানাতে হবে যে তার বাড়িতে কী কী পেয়েছে, তারপর তিনি সশরীরে যাবেন। যদি আয়কর দপ্তর সেটা না জানাতে পারে তাহলে তিনি আইনজীবীকে পাঠাবেন আয়কর দপ্তরে। ফলে 72 ঘন্টার এই যে তল্লাশি অভিযান, তারপর আয়কর দপ্তরের নোটিশ এবং আয়কর দপ্তরের নোটিশ দিয়ে সৌরভ বিশ্বাসকে হাজিরা হতে বলা আয়কর দপ্তরের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। তার কারণ সৌরভ বিশ্বাস বারবার বলে যাচ্ছেন যে তার বাড়ি থেকে কোনো নথি বা কোনো তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করা যায়নি, কিন্তু আয়কর দপ্তরের দাবি যে তারা এই তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন, যে বিষয়গুলিকে আরও স্পষ্ট হওয়ার জন্য, যে তথ্য তারা পেয়েছেন সেই বিষয়গুলি সম্পর্কে আরও স্পষ্ট হওয়ার জন্যই সৌরভ বিশ্বাসকে তলব করা হয়েছে ঠিক 10 দিন পর, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আয়কর দপ্তরের অফিসে। নজর থাকবে সুজয়, অনেক ধন্যবাদ। আমরা নজর রাখবো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। এবার মন্ত্রীর বাড়িতে নজর রাখা যাক, কারণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টার ম্যারাথন অভিযান ইডির। তারপর কি হলো, কি পাওয়া গেল? নিয়োগ দুর্নীতির তদন্তে গতকাল হানা দেয় তদন্তকারীরা। চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা ও প্রচুর নথি উদ্ধার করেছে ইডি, এমনটাই তথ্য রয়েছে আমাদের কাছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশিতে মিলল নগদ 41 লক্ষ টাকা। এই 41 লক্ষ টাকা তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ইডি এবং একই সঙ্গে মন্ত্রীর ব্যবহৃত যে মোবাইল, সেই মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে আরও একাধিক নথি মিলেছে যা নিয়োগ সংক্রান্ত বা নিয়োগের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই জানা যাচ্ছে। এবং এই চন্দ্রনাথ সিনহার নাম প্রথম কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে আসে কুন্তল ঘোষের মাধ্যমে। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর পর 100 জনের নামের একটি তালিকা পেয়েছিলেন তদন্তকারীরা এবং পরবর্তীতে কুন্তল ঘোষকে জেরা করলে কুন্তল ঘোষ ইডি এবং সিবিআই দুই এজেন্সির কাছেই জেরায় স্বীকার করেন যে চন্দ্রনাথ সিনহা তার কাছেই 100 জনের নামের তালিকা পাঠিয়েছিলেন। সম্প্রতি কলকাতা হাইকোর্টে জমা পড়া একটি রিপোর্টে চন্দ্রনাথ সিনহার নাম ছিল এবং তার ভিত্তিতেই কিন্তু তার পরবর্তীতে এই তল্লাশি এবং এই তল্লাশিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে এই নগদ উদ্ধার। এজেন্সি মারফত বা সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে এই নথি এবং টাকার ব্যাপারে জানতে খুব শীঘ্রই মন্ত্রীকে তলব করা হতে পারে সিজিও কমপ্লেক্সে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। এবার আসুন ভোটের কিছু খবর দিয়ে আপনাদেরকে। আজকে বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রার্থী হতে পারেন মোহাম্মদ সেলিম। আমাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে, যেখানে ক্যান্ডিডেট হতে পারেন মোহাম্মদ সেলিম। ঘাটাল সহ বেশ কয়েকটি আসন নিয়ে কিন্তু জট রয়েছে, তাই সেই আসনগুলোয় আপাতত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না, কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকা আজকে ঘোষণা হবে, যেখানে মোহাম্মদ সেলিমের নাম থাকতে পারে। বামেদের হাতে এখনও 17টা আসন রয়েছে, সেই 17টা আসনে কে কোথায় প্রার্থী হচ্ছেন জানা যাবে আজ। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, শ্রীরামপুর। পরে খবরে নজর রাখি। নিউ টাউনে রক্তাক্ত একটা ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে। সাত সকালে কারিগরি ভবনের পিছনের দিকের রাস্তায় পাশেই পড়েছিল একটি ট্রলি ব্যাগ। ব্যাগে রক্তের দাগ, দুর্গন্ধ বেরোচ্ছিল। পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে। কি ডিটেল রিপোর্ট পাওয়া যাচ্ছে দেখুন।
নিউ টাউনের চকপাচুরিয়া ধর্মতলা এলাকায় নালার মধ্যে থেকে পরিত্যক্ত লাল রঙের ট্রলি ব্যাগ ঘিরে প্রথমে চাঞ্চল্য ছড়ায় এবং এলাকার মানুষজন এই লাল রঙের ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হলে প্রথমে তারা নিজেরাই নিচে নেমে যায় এবং নেমে ট্রলি ব্যাগ থেকে যখন টেনে ওপরের দিকে তুলতে থাকে সেই সময় দেখা যায় যে লাল রঙের ট্রলি ব্যাগ, নতুন ট্রলি ব্যাগ, রক্তের দাগ এবং যখন তোলে সেই সময় রক্ত বেরোচ্ছিল। এরপরেই খবর যায় প্রথমে পোলেরহাট এবং দ্বিতীয়বারে টেকনোসিটি থানায়। ট্রলি ব্যাগের মধ্যে 50 থেকে 55 বছরের এক প্রৌঢ়ের মৃতদেহ পাওয়া গেছে এবং মৃতদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। নিউ টাউন থেকে দীপঙ্করের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। জলাশয় ভরাটের অভিযোগে বেলেঘাটা বরাবরই শিরোনামে। গার্ডেন ব্রিজ কাণ্ডের পরে এখনো হুঁশ ফেরেনি কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডে 2টি জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসছে। বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড, আর সেখানেই রাবিশ ফেলে বোঝানো হচ্ছে একটা গোটা জলাশয়। পেছনে রয়েছে একটি স্কুল, আর সেই স্কুলের লাগোয়া যে জলাশয় রয়েছে সেটা সম্পূর্ণ প্রায় ভরাট হয়ে গিয়েছে। আগাছা আবর্জনা তো রয়েছেই, সঙ্গে রয়েছে রাবিশ। দিনের পর দিন সে রাবিশ ফেলে একটি গোটা জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালোকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এলাকার জনপ্রতিনিধি, এলাকার পুরসভার নজরদারি কোথায় রয়েছে, যেখানে স্কুলের পেছনে এভাবে একটি পুকুর সম্পূর্ণ বুঝিয়ে ফেলা হয়েছে। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের আরও একটি জমি, যেখানে অতীতে ছিল জলাশয়, সম্পূর্ণ ভরাট করে এখানে তৈরি হচ্ছে নির্মাণ। কলকাতা পুরসভার কাছে এই জমিটি সম্পর্কে অভিযোগ যায়, আর তারপরই কলকাতা পুরসভার তরফে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। স্থানীয়দের অভিযোগ যে পুলিশের তরফে এবং পুরসভার তরফে নির্দেশ দিয়ে এই জমিতে বেআইনি নির্মাণ কাজকর্ম বন্ধ করা হয়েছিল, কিন্তু তারপরেও রাতের অন্ধকারে চলছে অবাধে কাজ। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। গ্রাম পঞ্চায়েত বিজেপি উন্নয়ন থমকে এলাকায় দীর্ঘ 12 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। নো রোড নো ভোট, এই দাবিকে সামনে রেখেই কোথাও বা ফ্লেক্স নিয়ে প্রতিবাদ, কোথাও বা বিক্ষোভ। এভাবেই বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন এলাকার মানুষজন। আর জানিয়ে শুরু হয়েছে ডেবরা বিধানসভা এলাকায় রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষ এখন নির্ভয়ে মুখ খুলছেন, আর তাই প্রতিবাদ জানাচ্ছেন তারা। যদিও পাল্টা তৃণমূলের দাবি যে এটা শুধুমাত্র বিজেপির উস্কানিতে এ ধরনের কাজ করছেন সাধারণ মানুষজন। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, তাই ভোটের আগে সাধারণ মানুষের দাবি কি আদৌ পূরণ হবে? কেন এতদিন সে দাবি পূরণ হয়নি, এ প্রশ্ন থাকছে আমাদের। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার রাজ্যের 4 জেলার জেলা শাসককে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ওই 4 জেলার নতুন জেলা শাসকদের নাম জানিয়েছে কমিশন। পূর্ব মেদিনীপুরের নতুন জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত। নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগেই জেলার একাধিক থানার IC, OC সহ জেলা পুলিশের কর্তা ব্যক্তিদের পরিবর্তন করা হয়েছে। তারপরে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তনবীর আফজলকে পরিবর্তন করলো নির্বাচন কমিশন। আর আজ থেকেই কাজ শুরু করছেন জেলার নতুন জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত IAS। তিনি রাজনৈতিক জেলা পূর্ব মেদিনীপুরের পালস বুঝে কতটা সঠিকভাবে কাজ করেন সেটার দিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। অর্জুন সিং and 5 এডিটর্স, বাংলা টেলিভিশনের ব্যাকরণ বদলানো শো সিং ইজ কিং, এটা ভাটপাড়াতে বলাই যায়। TV9 বাংলার হাইটেক স্টুডিওয়ে অর্জুন সিং। আপনি যদি বিজেপিতে না যেতেন মানুষের কি অসুবিধা হতো ব্যারাকপুরে? 5 এডিটরের চোখা প্রশ্নের সামনে ব্যারাকপুরের সাংসদ, পছন্দের রাজনীতিবিদ, তৃণমূলের রাজনীতির ব্যক্তিদের কদর নেই। পিউ রায়, গার্গী গুহ ঠাকুরতা, রাজা চট্টোপাধ্যায়, তন্ময় প্রামাণিক, সৈকত বসু। অর্জুন সিং and 5 এডিটর্স, আগামীকাল সন্ধ্যে 7টায় TV9 বাংলায়।